অর্থায়নের নীতিসমূহ, মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে অর্থায়নের নীতিসমূহ, প্রিন্সিপালস অফ ফিনান্স। হ্যাঁ, অর্থায়নের যে 9টা চ্যাপ্টার, অর্থায়নের সূচনা থেকে শুরু করে ঝুঁকি ও মুনাফার হার, এই চ্যাপ্টার পর্যন্ত পুরো 9টা চ্যাপ্টারই হচ্ছে এই অর্থায়নের যে 4-5টা নীতি আছে, নীতিমালার উপর দাঁড়িয়ে আছে। ওকে, আর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার অ্যাডমিশন টেস্টের এখনো পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন এসেছে এই চ্যাপ্টার থেকে এই নীতিমালার উপরে। ওকে, এবং নীতিমালার কনসেপ্টগুলো যার যত বেশি ক্লিয়ার থাকবে, ফিনান্সের কনসেপ্টগুলো ক্যাচ করলে আমাদের তত বেশি ইজি হবে। ওয়েল, সো আমরা ফার্স্ট অফ অল খেয়াল করি হচ্ছে প্রথম নীতিটা কি, ঝুঁকি ও আয় সমন্বয় নীতি। ঝুঁকি ও আয় সমন্বয় নীতি, ঠিক আছে। শুধু আচ্ছা, একটা জিনিস আমরা খেয়াল করি যে এই ঝুঁকি ও আয় সমন্বয় নীতি বোঝার জন্য আসলে টু বি ফ্র্যাঙ্ক আমাকে না ফিনান্স পড়ার প্রয়োজন নেই। কেন বলছি? কারণ আমরা ছোটবেলা থেকে একটা কথা জেনে এসেছি যে কি, হাই রিস্ক হাই গেইন, নো রিস্ক নো গেইন। দ্যাট মিনস আমার যত বেশি ঝুঁকি আমার তত বেশি মুনাফা। ওকে, দ্যাট মিনস আমি যদি বেশি মুনাফা গেইন করতে চাই, ইন দ্যাট সিচুয়েশন আমাকে কি বেশি রিস্ক গ্রহণ করতে হবে। সো এটাকে আমরা ইজিলি কি দেখতে পারি যে যদি আমার রিস্ক ইনক্রিজ করে, in that situation আমার রিটার্নটাও ইনক্রিজ করবে। ঠিক আছে, সো রিস্ক এন্ড রিটার্ন প্রিন্সিপাল বা ঝুঁকি মুনাফার নীতি প্রিন্সিপাল আমাকে ইন্ডিকেট করছে আমার রিস্ক বাড়লে রিটার্ন বাড়বে, রিস্ক কমলে রিটার্ন কমবে। সো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, ঝুঁকি ও মুনাফার সাথে, ঝুঁকির সাথে মুনাফার সম্পর্ক কি রকম? ঝুঁকির সাথে মুনাফার সম্পর্ক পজিটিভ, ঝুঁকির সাথে মুনাফার সম্পর্ক ধনাত্মক। ঝুঁকির মান বাড়লে রিটার্নের মানও বাড়ে, ঝুঁকির মান কমলে রিটার্নের মানও কমে। দ্যাট মিনস আমি বিনিয়োগ করতে যখন যাব, আমি যত বেশি রিস্ক নিতে পারবো আমার মুনাফা তত বাড়বে। আমার রিস্কের পরিমাণ কমে আসলে আমার মুনাফার পরিমাণটাও অটোমেটিক্যালি কমে আসবে। 2 নম্বর নীতি, তারল্য ও মুনাফার নীতি। তারল্য ও মুনাফার নীতি খেয়াল করি যে তারল্য, এই তারল্য বলতে কি বোঝানো হচ্ছে? তারল্য বলতে আমাকে ক্যাশ মানি বোঝানো হচ্ছে, যেই ক্যাশটা বা যে অর্থটা বা যে পোর্শনটা আমার হাতে এখন নগদ হিসাবে আছে, যে পোর্শনটা আমার হাতে এখন নগদ হিসাবে আছে, ওটাই হচ্ছে তারল্য। সো তারল্যর সাথে মুনাফার সম্পর্কটা কি? একটু আগে আমরা জেনে এসেছি যে ঝুঁকির সাথে মুনাফার সম্পর্ক কি, যে ঝুঁকি বাড়লে মুনাফা বাড়ে, ঝুঁকি কমলে মুনাফা কমে। ফাইন, তো এবার তারল্যতে খেয়াল করি, ফর এক্সাম্পল আমার হাতে আছে 100 টাকা। ওয়েল, আচ্ছা, এই 100 টাকার মধ্যে যদি তারল্য হিসাবে আমি 70 টাকা রেখে দেই, খেয়াল করি এই 100 টাকার মধ্যে যদি আমি তারল্য হিসাবে 70 টাকা বা নগদ অর্থ হিসেবে 70 টাকা রেখে দেই, তাহলে আমি বিনিয়োগ করতে পারবো কত? রেস্ট অফ অল 30 টাকা, তাই না বিষয়টা? এখন যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে, আমরা খেয়াল করে দেখি যে এই 100 টাকার মধ্যে তারল্যতে চলে গিয়েছে 70 টাকা, আর তাহলে বিনিয়োগ করতে পারছি 30 টাকা, তাই না? তো আমরা খেয়াল করে দেখি তো কোনটা কম এখানে, তারল্য কম না বিনিয়োগ কম? আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যে বিনিয়োগটা কম। আচ্ছা, এখন খেয়াল করি, আমরা সবসময় মাথায় রাখবো যে বিনিয়োগ বাড়লেই মুনাফা বাড়ে, বিনিয়োগ কমলে মুনাফা কমে। কারণ বিনিয়োগ যত বাড়বে আমার মুনাফা সুযোগ তত বেশি, বিনিয়োগ যত কমবে মুনাফা সুযোগ তত কম। এখন খেয়াল করি, তাহলে এখানে বিনিয়োগ যেহেতু আমার কমে গিয়েছে, এই জন্য আমার কি মুনাফাটাও কমে গিয়েছে। আর মুনাফা যেহেতু কমে গিয়েছে, আমরা একটু আগেই পড়েছি রিস্ক বাড়লে রিটার্ন বাড়ে, রিস্ক কমলে রিটার্ন কমে। সেখানে মুনাফা যেহেতু কম, আমার ঝুঁকিটাও তাহলে কম। সো এই ছিল কনসেপ্টটা। ভাইস ভার্সা, কনসেপ্টটাকে জাস্ট একটু উল্টে দেই, যে এই 100 টাকার মধ্যে আমি তারল্য হিসাবে জমা রেখেছি 30 টাকা, মানে 30 টাকা আমার নগদ অর্থ আছে। তার মানে কি রেস্ট অফ অল 70 টাকা আমি বিনিয়োগ করতে পারবো। এবার খেয়াল করি, আগেরটায় আমার তারল্য বেশি ছিল, বিনিয়োগ কম ছিল। এখানে কি উল্টা হয়ে গেল না? যেখানে আমার বিনিয়োগটাই বেশি, তারল্যটা কম। যদি বিনিয়োগ বেশি হয়, সিচুয়েশনে কি হয় যে বিনিয়োগ বেড়েছে, তাই আমার মুনাফাটাও বেড়েছে। এই যে মুনাফা প্লাস, মুনাফা বেড়েছে, সো ঝুঁকি কি বসে থাকবে? ঝুঁকিটাও আমার কি তখন বেড়ে যাবে। এই যে ঝুঁকি প্লাস।
সো এই কনসেপ্ট থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। সো এই কনসেপ্টটা এক্সাম্পল সহ যদি আমরা আস্তে আস্তে বুঝে বুঝে পড়ি তাহলে হচ্ছে আমরা ইজিলি কভার করতে পারবো। কীভাবে কোশ্চেন আসতে পারে যে তারল্যের সাথে বিনিয়োগের সম্পর্ক কি, এটা একটা কোশ্চেন হতে পারে। বিনিয়োগের সাথে মুনাফার সম্পর্ক কি, আর মুনাফার সাথে ঝুঁকির সম্পর্ক কি, আমরা অলরেডি বলেছি। সো এখান থেকে একসাথে একটা না 3টা বা 4টা কোশ্চেন আসতে পারে জাস্ট এই কনসেপ্টের উপর বেস করে। ওকে ফাইন, আমরা নেক্সট কনসেপ্টে চলে যাচ্ছি। অর্থের সময় মূল্যের নীতি বা টাইম ভ্যালু অফ মানি প্রিন্সিপাল। অর্থের সময় মূল্য নীতি, আমরা কি জানি যে সময়ের সাথে সাথে অর্থের যে মূল্যের পরিবর্তন হয় সেটাই হচ্ছে কি অর্থের সময় মূল্যের নীতি। সময়ের সাথে সাথে অর্থের যে মূল্যের পরিবর্তন হয় সেটাই হচ্ছে কি অর্থের সময় মূল্যের নীতি। আমার হাতে যে কলমটা আছে এই কলমটা কিনতে ধরে নিলাম আমাকে এখন বর্তমানে 20 টাকা খরচ করতে হচ্ছে। এই কলমটা কিনতে আমাকে এখন 20 টাকা খরচ করতে হচ্ছে। আজ থেকে 10 বছর পরে আমি কি এই কলমটার 20 টাকায় কিনতে পারবো? আমরা কি জানি দ্রব্যমূল্যের দাম দিনকে দিন কি বাড়ে। আচ্ছা, তো আজ থেকে 10 বছর পরে এই কলমটা কিনতে আমাকে কিন্তু ডাবল অর্থ খরচ করতে হবে। কত খরচ করতে হবে? 40 টাকা। এখন একটু খেয়াল করি যে এখন এই কলমটা খরচ কিনতে আমাকে 20 টাকা খরচ করতে হচ্ছে, আর আজ থেকে 10 বছর পরে এই কলমটা কিনতে আমাকে 40 টাকা খরচ করতে হচ্ছে। আজ থেকে 10 বছর পরের কথাটা আমরা একটু চিন্তা করি। আজ থেকে 10 বছর পরে 40 টাকায় আমি কলম কিনতে পারবো, মানে 40 টাকা দিয়ে এই কলমটা কিনতে পারবো কয় পিস? 1 পিস। আর ওই 40 টাকা যদি আমি এখন খরচ করি আমি কলম কিনতে পারবো কয় পিস? যেহেতু এখন দাম 20 টাকা তাহলে আমি এখন কিনতে পারবো কয়টা? 2টা, তাই না? তার মানে যদি আজ থেকে 10 বছর পরের কথা চিন্তা করি তাহলে আজ থেকে 10 বছরের পরে আর বর্তমানে যদি আমি কম্পেয়ার করি, আমি 20 টাকায় এখন কলম আমি 40 টাকায় এখন কলম কিনতে পারতেছি 2টা, আর আজ থেকে 10 বছর পরে কলম কিনতে পারতেছি 1টা, তাই না? তার মানে কি আজ থেকে 10 বছরের তুলনায় এখন আমার কেনার ক্ষমতাটা বেশি, আর আজ থেকে 10 বছর পরে আমার কেনার ক্ষমতাটা কম। কারণ আজ থেকে 10 বছর পরে 40 টাকা খরচ করলে আমি কলম কিনতে পারবো 1টা, আর আজ থেকে আজকে আমি 40 টাকা খরচ করলে কলম কিনতে পারবো 2টা। এটাই বলা হচ্ছে টাইম ভ্যালু অফ মানিতে যখন সময় পরিবর্তন হয় অর্থেরও মূল্যের পরিবর্তন হয়। আর সময় যখন পরিবর্তন হয় তখন ক্রয় ক্ষমতা দিনকে দিন বাড়ে না কমে? ক্রয় ক্ষমতা দিনকে দিন কমে আসে। ঠিক আছে, এই কনসেপ্টটাই বোঝানো হয়েছে যে টাইম ভ্যালু অফ মানিতে জিনিসটা ইন্ডিকেট করা হয় যে ক্রয় ক্ষমতার যে কনসেপ্টটা, যে সময় যখন বেড়ে যায় আমার ক্রয় ক্ষমতা আস্তে আস্তে কমে আসে। ঠিক আছে, আর ক্রয় ক্ষমতাটা আমার কেন কমে এবার একটু জানি যে ক্রয় ক্ষমতাটা মূলত আমার কমে আসে হচ্ছে ইনফ্লেশনের কারণে বা মূল্যস্ফীতির কারণে। ইনফ্লেশনের কারণে বা মূল্যস্ফীতির কারণে। আচ্ছা, ইনফ্লেশন দিয়ে কি ইন্ডিকেট করা হয়? ইনফ্লেশন দিয়ে ইন্ডিকেট করা হয় হচ্ছে আমার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যখন দ্রব্যমূল্যের লেভেলটা বেড়ে যায়, প্রাইস লেভেলটা বেড়ে যায়, তখন আমার মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় মার্কেটে। ওই সিচুয়েশনে আমার ক্রয় ক্ষমতা আস্তে আস্তে কমে আসে। সো আমরা কয়েকটা কনসেপ্ট মাথায় নিয়ে নিই যে যখন সময় বাড়বে, যখন আমার টাইমটা ইনক্রিজ হবে, ওই সিচুয়েশনে আমার ডে বাই ডে আমার পিপি মিনস পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা, আমার ক্রয় ক্ষমতাটা দিনকে দিন কমে আসবে। এই জন্য মাইনাস দিলাম। ঠিক আছে, আচ্ছা, আর এই পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা কেন বাড়ে কমে? মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতির কারণে কমে। ঠিক আছে, মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতির কারণে কমে যায়। দ্যাট মিনস মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি যদি বাড়ে তাহলে কি হয়? ক্রয় ক্ষমতা কমে। মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি যদি কমে তাহলে কি হয়? ক্রয় ক্ষমতা বাড়ে। সো ক্রয় ক্ষমতার সাথে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতির সম্পর্ক হচ্ছে নেগেটিভ। 4 নম্বরের নীতি উপযুক্ততার নীতি। উপযুক্ততার নীতি বা প্রিন্সিপালস অফ সুইটেবিলিটি। প্রিন্সিপালস অফ সুইটেবিলিটি, উপযুক্ততার নীতি ইন্ডিকেট করছে আমার সহজ ভাষায় যে আমার যখন স্বল্প সময়ের জন্য অর্থের প্রয়োজন হবে, যদি স্বল্প সময়ের জন্য অর্থের প্রয়োজন হয় তখন আমি উৎসটা ব্যবহার করব স্বল্প মেয়াদি। আবার যখন দীর্ঘ সময়ের জন্য অর্থের প্রয়োজন হবে তখন আমি উৎসটা ব্যবহার করব দীর্ঘমেয়াদী। এটাই হচ্ছে উপযুক্ততার নীতি। কেন আমি বলি, যদি আমি স্বল্প সময়ের জন্য আমার অর্থের প্রয়োজন হয় আর আমি যদি দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থটাকে সংগ্রহ করি, ইন দ্যাট সিচুয়েশন আমাকে সুদের হারটা বেশি পে করতে হবে। আবার
যদি আমার দীর্ঘমেয়াদী অর্থের প্রয়োজন হয় আর আমি যদি স্বল্পমেয়াদী সোর্সটা ব্যবহার করি, তখন আমাকে ওই সময়টা তো বেশি দেওয়া হবে না। ওই অল্প সময়ের মধ্যে তো আমি অত বেশি টাকা ইনভেস্টমেন্ট করে বিনিয়োগ করে অত সময়ের মধ্যে আমি রিকভার করতে পারবো না। এজন্যই বলা হচ্ছে যদি আমার স্বল্পমেয়াদী ফিনান্সের প্রয়োজন হয়, আমার সোর্সটাও হবে স্বল্পমেয়াদী। যদি আমার দীর্ঘমেয়াদী ফিনান্সের প্রয়োজন হয়, তখন আমার সোর্সটা হবে কি? দীর্ঘমেয়াদী। এই কথাটাই বলা হচ্ছে যে স্বল্প সময়ের জন্য স্বল্পমেয়াদী, দীর্ঘ সময়ের জন্য দীর্ঘমেয়াদী। এটাই হচ্ছে উপযুক্ততার নীতি। দ্যাট মিনস যেটার সাথে যেটা উপযুক্ত, এই কথাটা ইন্ডিকেট করা হচ্ছে। নাম্বার 5, পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি, আমরা ছোটবেলায় একটা প্রবাদ পড়েছিলাম, মনে আছে? যে ডোন্ট পুট ইউর অল এগ ইন ওয়ান বাস্কেট। মনে আছে? ডোন্ট পুট ইউর অল এগ ইন ওয়ান বাস্কেট, মানে একটা পাত্রে সবগুলো ডিম রেখো না। ঠিক আছে, একটা পাত্রে সবগুলো ডিম রেখো না। কারণটা কি? যদি কোনো কারণে একটা পাত্র হাত থেকে ছুটে যায়, ওই পাত্রটা, ডিম কিন্তু একটাও আস্ত থাকবে না, ডিম কিন্তু সবগুলোই ভেঙে যাবে। হাতের মধ্যে পাত্র আছে একটা, ওই পাত্রে ডিম আছে 50টা। ওকে, সো এই 50টা ডিম একটা পাত্রে রাখলে পাত্র যদি কোনো কারণে হাত থেকে পড়ে যায়, ইন দ্যাট সিচুয়েশন বিষয়টা কি দাঁড়াবে? 50টা ডিম পুরোটাই ভেঙে যাবে। বাট আমি যদি 50টা ডিম একটা পাত্রে না রেখে পাঁচটা পাত্রে 10টা করে রাখতাম, তাহলে আমার হাত থেকে একটা পাত্র, দুইটা পাত্র, তিনটা পাত্র, আচ্ছা যা 4টা পাত্রই ছুটে গেল, একটা পাত্র তো সেফ থাকতো, 10টা ডিম হলো তো সেফ থাকতো। এটাই বলা হচ্ছে যে আমরা যে বলি না যে নাই মামার চেয়ে কানা মামা ভালো, এই নাই মামার চেয়ে কানা মামা ভালো হচ্ছে আমাদের এই পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতির কনসেপ্ট। ঠিক আছে, আর বিষয়টা হচ্ছে এরকম বোঝানো হয় যে একটা প্রতিষ্ঠানে যখন লস হতে থাকে, তখন মানুষ কিন্তু লাভের চিন্তা করে না। হ্যাঁ, তখন কি চিন্তা করে যে লসটা কতটুকু কমিয়ে আনা যায়। যে আগের বছর 5 লক্ষ টাকা লস ছিল, আচ্ছা এবার লসটা যদি 4 লক্ষ টাকায় নামায় নিয়ে আসতে পারি, তাহলে তো মোটামুটি একটু দাঁড়াতে পারবো। বিষয়টা হচ্ছে এরকম যে বড় বড় কোম্পানি যখন লসের মধ্যে থাকে, তখন তারা লাভের চিন্তা করে না, তখন তারা চিন্তা করে লসটা কীভাবে রিডিউস করা যায়। ঠিক আছে, সো পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি বলতেছে আমাদের লসটাকে রিডিউস করার জন্য আমরা কখনোই একই জায়গায় ইনভেস্টমেন্ট করব না। আমরা ইনভেস্টমেন্টটা একসাথে না করে কয়েকটা জায়গায় ভেঙে ভেঙে করব। ইন দ্যাট সিচুয়েশন যদি আমার লস হতেও থাকে, আমার লসের পরিমাণটা ফুল হবে না, মানে একদম আমি কমপ্লিটলি যে আমি ধস হবে, বিষয়টা ওরকম না। আমার কিছু টাকা হলেও সেফ থাকবে। ফর এক্সাম্পল, আমার কাছে 5 লাখ টাকা আছে, এই 5 লাখ টাকার মধ্যে সম্পূর্ণ 5 লাখ টাকায় আমি ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, উন্মাদনা, উত্তেজনা নিয়ে আমি বিনিয়োগ করলাম কোথায়? শেয়ার মার্কেটে। শেয়ার মার্কেটে কোনো কারণে ধস, বুঝতেই পারছেন, যদি কোনো কারণে ধস হয়, এই 5 লাখ টাকায় কিন্তু সম্পূর্ণ জলে চলে যাবে। ওকে, সো এইটাকে ব্যাকআপ দেওয়ার জন্য আমাদের বৈচিত্র্যায়নের নীতি কি বলছে? বৈচিত্র্যায়নের নীতি বলতেছে যে এক কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার দরকার নেই, একই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার দরকার নাই। আপনি একটা কোম্পানি এতে বিনিয়োগ করেন, আরেকটা কোম্পানি বিতে বিনিয়োগ করেন, আরেকটা কোম্পানি সিতে বিনিয়োগ করেন, আরেকটা কোম্পানি ডিতে বিনিয়োগ করেন, আরেকটা কোম্পানি ইতে বিনিয়োগ করেন। এতে করে বোঝানো হচ্ছে যে একসাথে তো সব কোম্পানি ধস হয় না, কোনো না কোনো কোম্পানি তো হচ্ছে মার্কেটে থেকে যায়। সো আপনার যদি এটা 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 4টা কোম্পানির লস হয়, অ্যাটলিস্ট এই কোম্পানিটা যদি সেফ থাকে, আপনার লস কিছুটা হলেও কম হবে। এই জন্যই বলা হয় যে পোর্টফোলিও বা বৈচিত্র্য নীতি ইন্ডিকেট করে হচ্ছে কি, ঝুঁকিটা কমায়। সম্পদ কখনো এক জায়গায় বিনিয়োগ না করে একাধিক জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিভক্ত করে ইনভেস্টমেন্ট করাটাই হচ্ছে আমাদের জন্য পোর্টফোলিও বা বৈচিত্র্যায়নের নীতি বা প্রিন্সিপালস অফ ডাইভার্সিফিকেশন। ওকে, সো আমরা এখানে একটা কোয়েশ্চেন দেখি। আমি যে বলেছিলাম যে নীতিমালা থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন এসেছে, এই নীতিমালার মধ্যে দেখেন আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা কি? ডিউ টু ডাইভার্সিফিকেশন অফ পোর্টফোলিও দ্য রিস্ক। হ্যাঁ, পোর্টফোলিওর কোনো রিস্কটা আলটিমেটলি কি হয়? ইনক্রিজ হয় না, রিমেইনস দ্য সেম। ঝুঁকিটা কি সেম থাকে? হয় বাড়বে নয় কমবে, সেম থাকার তো কোনো সুযোগ নেই, সেটাও বাদ। ইনক্রিজ সিগনিফিকেন্টলি, খুব তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পায়। যেখানে আমরা বৃদ্ধি পাইকে প্রশ্রয় দিই না, সেখানে তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পাওয়ার তো আরও সুযোগ নেই। ইজ নট অ্যাফেক্টেড, মানে প্রভাবিত হয় না। অবশ্যই প্রভাবিত হয়, কারণ আমরা কি বলেছি যে
আমার হচ্ছে ডাইভার্সিফিকেশনের কারণে হয় রিস্ক বাড়বে নয় রিস্ক কমবে, বাট প্রভাবিত হবে না এরকম তো কোনো কথা নাই। সো এই কনসেপ্টটা ভুল। সো আলটিমেটলি আমাদের কারেক্ট অ্যান্সারটা কী দাঁড়ায়? রিডিউস। হ্যাঁ, আমার আলটিমেটলি হচ্ছে পোর্টফোলিওর কারণে আমার রিস্কটা কী হয়? রিডিউস হয়। ঠিক আছে? সো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা হচ্ছে অর্থায়নের প্রকারভেদ এবং অর্থায়নের নীতিমালা কনসেপ্টগুলো খুব সুন্দর করে বুঝতে পেরেছো। আমি আবারও রিপিট করছি, নীতিমালার কনসেপ্টগুলো হচ্ছে খুব সুন্দর করে আমাদের মাথায় নিতে হবে, কারণ নীতিমালা আমাদের যার যত বেশি ক্লিয়ার থাকবে আমরা খুব সহজেই ওই ফিনান্সের অন্যান্য কনসেপ্টগুলো ইজিলি ক্যাচ করতে পারবে। এবং নীতিমালা থেকে কিন্তু আবারও বলছি, সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে নীতিমালা থেকে। হ্যাঁ, আর শ্রেণী বিভাগটা খুব ইম্পর্টেন্ট। এখনও পর্যন্ত প্রশ্ন না আসলেও সামনে প্রশ্ন আসার সম্ভাবনা যথেষ্ট বেশি।